দেখুন, রাজনীতি একটা অদ্ভুত জায়গা। এই জায়গাটায় মানুষের কোন রূপটা সবার সামনে আসবে আর কোন রূপটা পেছনে থাকবে সেটা হয়তো সবসময় আমরা বুঝে উঠতে পারি না, কারণ রাজনৈতিক নেতারা তারা যেরকম দেখান সেটাই আমরা দেখি। কিন্তু কারুর কারুর দ্বৈত সত্তা সবসময় বর্তমান থাকে। ধরুন, এমন একজন মানুষ আমার সঙ্গে এই মুহূর্তে বসে রয়েছেন, শ্রী কুণাল ঘোষ। কুণালদাই বলছি কারণ বরিষ্ঠ সাংবাদিক, সেই অর্থে আমাদের সিনিয়র। কুণালদা সাংবাদিক, সেই সত্তাটা বর্তমান। কুণালদা রাজনীতিক, দলের মুখপাত্র ছিলেন এতদিন, এবং তার বাইরে এখন প্রার্থী, এই সত্তাটাও বর্তমান। এবং এর বাইরে আরও একটা সত্তা বর্তমান, সেটা হচ্ছে কুণালদা রাগঢাক গুড় করার খুব একটা ধার ধারেন না, এবং কুণালদা যা মনে আসে সেটা বলেন, কিন্তু সেটার পেছনে সবাই যদি ভাবেন যে এটা রেগে মেগে দুমদাম করে বলে দিলেন, একদম না, সেটার পেছনেও একটা হিসেব থাকে। এবার এই রকম ভার্সেটাইল যে একজন চরিত্র, এতগুলো সত্তা তোমার, তুমিই বলছি, মানে অফিসিয়াল করছি না ব্যাপারটা, এটা ব্যালেন্স রাখাটা কতটা? অমৃতাংশ, দেখো, আমি কপিল দেবের ভক্ত, এবং কপিল দেবের একটা কথাকে আমি খুব বিশ্বাস করি। সেটা হচ্ছে, যেখানে প্যাশন থাকে সেখানে প্রেশার বলে কোনো শব্দ থাকতে পারে না। এটা খুব দামি কথা। কাজের চাপ থাকতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কিন্তু প্রেশার বলতে যেটা বোঝা, আমি আর পারছি না, এত প্রেশার। যে কাজে প্যাশন আছে সেখানে প্রেশার থাকে না। আমি বেসিক্যালি সাংবাদিকতাটা এনজয় করি, এবং কিশোর বয়স থেকে লেখালেখি, সাংবাদিকতার পাশাপাশি প্রবন্ধ, ছোট গল্প, বিভিন্ন কাগজের রবিবারের পাতায়, বিভিন্ন কাগজ, মানে পুজো বার্ষিকীতে আমি বলতে বলছি, অভিনেতা প্লাস অভিনেতা, লেখক, সেগুলো আছে। এই লেখালেখিটা আমার একটা প্রথম পছন্দ। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছি, এবং বিভিন্ন দলের নেতা নেত্রীদের এত কাছ থেকে দেখার সুযোগ, সৌভাগ্য হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন এত উচ্চতার নেত্রীর জার্নিটা আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, তার স্নেহ পাওয়ার সুযোগ হয়েছে। এই সব মিলিয়ে আবার অরিন্দম শীল অনুরোধ করলেন, পরে ব্রাত্য, এখন দুলাল, যে একটা সিনেমা কর্পূর রিলিজ হয়েছে, তো এটা করে দেখলাম কীরকম লাগে। তো এই সব মিলিয়ে ঠিক আছে। বহু ক্ষেত্রে দেখেছি তোমার প্রচুর, মানে দলের মুখপাত্র হওয়া সত্ত্বেও দলকে কঠিন কঠিন পরিস্থিতিতে ডিফেন্ড করার দায়িত্ব, মানে একদম পুরো খোঁড়া পিচে ব্যাট করার মতো আর কি, সেটা করা সত্ত্বেও আবার মাঝে মধ্যে দলকে অস্বস্তিতে ফেলে দেওয়ার মতো যথেষ্ট বক্তব্য মাঝে মধ্যে রাখো। এটা কি করে? না, এটা হয়তো আমার একটু মাইনাস পয়েন্ট, কারণ আমি একটা অদ্ভুত, মানে আমি করে ফেলি এটা, আমি যে খুব ভেবেচিন্তে ব্যাপারটা তা নয়। তবে হ্যাঁ, একটা দলে যদি, দল কেন, যে কোনো সংস্থা, সংগঠন, সেখানে একটা শৃঙ্খলা নিশ্চয়ই থাকবে, ফলে সেটাও আমার মেনে চলা উচিত। কিন্তু কিছু ক্ষেত্রে আমি কোনো একটা অনুভূতি বা কোনো একটা প্রতিক্রিয়া হয়তো দুম করে বেরিয়ে গেল, তো সেটা আমি হয়তো সেটা মানে সত্যের অপলাপ করছি তা নয়, বাট সেটা হয়তো আমার ওইভাবে একটা দলের সৈনিক হিসেবে থেকে ওইভাবে বলাটা হয়তো ঠিক হয়নি। সেটা আমি পরবর্তীকালে আবার সেগুলো সামলাতে কতটা ঝামেলা হয়, আমি খুব একটা সামলাতে ইয়েও করি না, হয়তো তখন একটু এটা প্রতিক্রিয়া হয়, কিন্তু তারপরে আমিও বুঝি যে সেটা, যে একটা ঘরের মধ্যে নানা রকম বিষয় থাকতে পারে। আমি ভালোটা নেব, ভালোটা দেখব, আবার খারাপটা হলে দুম করে রেগে যাব, সবটা বোধহয় ঠিক নয়। ফলে আমাকেও অনেকটা সংশোধন, আরে আমার তো অভিমান থাকতে পারে, আমার জীবনের উপর দিয়ে তো ঝড় জল বৃষ্টি সব গেছে, ফলে আমারও অভিমান, আমারও রাগ থাকতে পারে, কিন্তু সেগুলো ভারসাম্য রেখে চলাটাই ভালো। কারণ আমার সিদ্ধান্ত হচ্ছে যে আমি কোনো দল বদলের গল্পে নেই। যেটা তুমি বলছিলে যে বেরিয়ে যায় একটা স্পন্টেনিয়াস, এইটা সামলানোর জন্যেই কি তোমাকে প্রার্থী করে দেওয়া, নাকি এতদিনের এইরকম লড়াই, আনুগত্য, তার পুরস্কার? আমার মনে হয় না এটা এইভাবে দেখার, যে আমি দীর্ঘদিন ধরে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্রোতের সঙ্গে আছি, কিন্তু আমি দল বা অবস্থান কোথাও পরিবর্তন করিনি। এবং আমি মনে করি দলের যদি কোনো বিড়ম্বনার সময় আসে, সেই সময়টা কিন্তু আমি দলের হয়ে, মানে যখন ডিফেন্স করা দরকার এবং যখন একটু চালিয়ে খেলা দরকার, আমি কিন্তু 7-5 না ভেবে আমাকে কজন সমালোচনা করছে, মানে আমার চারপাশের লোকগুলোই হয়তো রেগে গেল, তুমি এটা আরজিকর কাণ্ডের সময় দেখা গেছিল, এবং সেই সময় একা তুমি আরও কয়েকজন ছিলেন, হ্যাঁ,
খুব অল্প মুষ্টিমেয় কয়েকজন, তখন বাকিদের উপর রাগ হতো না যে একা আমি খালি লড়ে যাবো আর কেউ কিছু আমি বলবে না? ওইভাবে ভাবিনি, কিন্তু আমার মনে হয়েছে যে একটা আরজি করে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত ঘৃণ্য, নিন্দনীয়, জঘন্য ঘটনা, এইসব নিয়ে কোনো কথাই হবে না এবং দোষীর ফাঁসি হওয়া উচিত। কিন্তু সেটাকে কেন্দ্র করে যারা একটা বিকৃত প্রচার নিয়ে নামলো, ওই 150 গ্রাম, তারপর রক্তাক্ত গ্লাভস, আরে রক্তই নয়, ওটা কেমিক্যালের দাগ, দুদিন বাদে বেরোলো, তখন সেটা আর ব্রেকিং নিউজ হলো না। এইগুলো যারা খাওয়ালো, যারা নামলো, যাদের জমানায় একের পর এক গণধর্ষণ, গণহত্যা হয়েছে, তারা হয়ে গেল একদম মানে সাধু সেজে নেমে পড়লো। অন্য রাজ্যে, উন্নাও, হাতরাস থেকে আরম্ভ করে বিজেপির রাজ্যগুলোতে যে অবস্থা, তারা এখানে নেমে পড়লো। এই যে একটা মমতা দি এবং সরকারকে কেন্দ্র করে একটা মিথ্যা, তখন মনে হলো যা হবার হবে, চালিয়ে খেলবো। ঘটনা খারাপ, আমরাও নিন্দা করছি। একদম। আমার বক্তব্য হচ্ছে যে এই দুটো লড়াইয়ের মধ্যে দিয়ে আসল যে ঘটনাটা, এটা সাংবাদিক হিসেবে তোমার কি কখনো মনে হয় যে আসল ঘটনাটা ধামাচাপা পড়ে গেল, যে বিষয়টা সামনে আসা উচিত ছিল, যে নিরাপত্তাহীনতা, যে ঘটনা? একদম মনে করি না। তার কারণ 3খানা কোর্টের দায়িত্ব হয়েছে, আমরা কি সব বিচারক হয়ে বসে আছি নাকি? মিডিয়া ট্রায়ালটা কি শেষ কথা নাকি? ঘটনা খারাপ, ঘটনা অত্যন্ত খারাপ, কিন্তু পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরেছে। বলা হলো সিবিআই চাই, সিবিআই এসে বলল পুলিশের তদন্ত ঠিক ছিল। তারপরে আমরা বলেছিলাম ফাঁসি চাই, সিবিআই ওটা যাবজ্জীবন করিয়েছে, আমরা বলেছি ওটা ফাঁসি চাই। 3টে কোর্ট মনিটর করেছে, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আমরা কি তাদের থেকে বেশি জানি? মানে আমরা যেটা আগে থেকে ভেবে রাখছি যে আমি ওদের দেখতে পারি না, তাহলে এই লোকগুলো জড়িত, এদের কেন ধরা হচ্ছে না? আমি জানছি কি করে তারা জড়িত কি জড়িত নয়? আমার রাগ আছে বলে আমি সেটা বাতাবরণ তৈরি করে দেবো এবং বলে যাব আসল বিচার হলো না। এই আসলটা তুমি জানলে কি করে? 3খানা কোর্টের বিচারপতিরা জানতে পারলো না। 3টে কোর্ট, ট্রায়াল কোর্ট, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তার থেকেও বেশি সেই লোকটা জানে যে শুধু টিভি দেখে আর কাগজ পড়ে আর পাড়ার চায়ের দোকানে বসে থাকে। এটা হয় নাকি কখনো? এই যে ধরো এই চারপাশে যে নিয়োগ কেলেঙ্কারি নিয়ে এত কিছু হয়েছে, হয়েছে আদৌ কিছু দুর্নীতি না হয়নি? এটা বলা খুব মুশকিল। কিছু তো অনিয়ম আছেই, কিছু অনিয়ম বা ইরেগুলারিটিস যদি না থাকে তাহলে এই সমস্যাটা তো হয় না। ফলে ভুলটাকে সংশোধন করতে হবে। সেটাকে দুর্নীতি বলা যাবে? দুর্নীতি থাকলে 100 বার দুর্নীতি, অনিয়ম থাকলে 100 বার অনিয়ম। কেউ সাপোর্ট করছে না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে দুর্নীতিটা আমরা দুর্নীতি বলছি, অসঙ্গতিটা অসঙ্গতি বলছি, অনিয়মটা অনিয়ম বলছি, কিন্তু এটা নতুন নয়। বাম জমানাতে ভরি ভরি হয়েছে। ত্রিপুরাতে 10,000, ওইটুকু রাজ্য, মিষ্টি রাজ্য কিন্তু ছোট্ট রাজ্য, আমাদের বড়জোর 2টো জেলার সমান, সেখানে 10,323 জনের প্যানেল বাতিল হয়েছে এই বামফ্রন্ট সরকার থাকাকালীন ত্রিপুরায়। বাইরে মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারিতে ভয়ঙ্কর কাণ্ড, কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো ওই হাল হচ্ছে। ফলে এই বিরোধীদের বলা কিছু। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমি একটা ছোট্ট ঘটনা বলছি। শারীর শিক্ষা, কর্মশিক্ষা, তারা কর্মপ্রার্থী। মাতঙ্গিনী হাজরার মূর্তির তলায় ধর্নায় বসেছিলেন, সব বিরোধী নেতারা কিন্তু সেখানে গেছেন। আমি প্রেস ক্লাব থেকে বেরোচ্ছি একটা অনুষ্ঠান সেরে, আমায় কয়েকজন বললেন আপনি একটু চলুন। আমি আপনাদের ওখানে তো ওই সব বড় বড় নেতারা যায়, আমি গিয়ে কী করবো? বলো না আপনি চলুন, বলে আমায় নিয়ে গেলেন। আমি শুনলাম, ব্যাপারটা বুঝলাম, বুঝে আমার মনে হলো যে এরা কিন্তু ঠিক বলছে, কিন্তু আমি ওই এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশনের ডিটেল তো আমি বুঝবো না, মানে ভেতরে টেকনিক্যাল যে বিষয়গুলো। আমি অনারেবল চিফ মিনিস্টারকে জানালাম রাত্রে যে আমি একটু ধর্ণা মঞ্চে চলে গেছিলাম, ওরা নিয়ে গেছিলেন, কিন্তু আমার শুনে মনে হয়েছে যে ওরা কিন্তু ঠিক বলছে, কিন্তু দিদি আমি না টেকনিক্যাল বিষয়গুলো ওদের ওই মানে এইগুলো বুঝতে পারিনি। ফলে যদি আপনি একটা টিম পাঠান খুব ভালো হয়। তখন কিন্তু অনারেবল সিএম বললেন তুমি ওদের জানিয়ে দাও 3 দিন বাদে আমি অফিসারদের পাঠাচ্ছি, এবং তিনি পাঠালেন এবং অফিসাররা রিপোর্ট দিল যে ওরা ঠিক বলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওদের আন্দোলনের ওই প্যানেলের প্রত্যেককে উনি কিন্তু রেকমেন্ডেশন লেটার, স্কুলের অ্যালটমেন্ট লেটার এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু দিয়ে দিল, ওরা জয়েনটা করতে যাচ্ছে। এরপর কোর্টে কারা মামলা করে জটিলতা পাখি আটকালো বলো তো? যারা এতদিন ওদের ধর্ণা মঞ্চে গিয়ে ছবি তুলেছে আর ওদের চাকরির দাবি করেছে,
সেই লোকগুলো, সেই নেতাগুলো, সেই সিপিএম, সেই বিজেপির সেই নেতারা, সেই উকিলরা ওদের চাকরিটা আটকাতে গিয়ে কোর্টে গেল যখন মমতা বন্দ্যোপাধ্যায় ওদের স্কুলের অ্যালটমেন্ট লেটারটা দিয়ে দিয়েছেন। এই তো হচ্ছে পরিস্থিতি। যখন এই নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতি বা এরকম দুর্নীতিগুলো এসছে, আমরা দেখেছি যে পার্থ চট্টোপাধ্যায়কে সবার আগে পার্টি সাসপেন্ড করে দিয়েছে। এবার পরবর্তী ক্ষেত্রে বাকিরা অনেকেই অভিযুক্ত হয়েছেন, জেলে গেছেন, জামিনে ফিরেও এসছেন। তার মধ্যে দুজনকে আমরা প্রার্থী হতেও দেখেছি। পরেশ অধিকারী, তার মেয়েকে নিয়ে বিতর্ক ছিল, তিনিও প্রার্থী হয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের তাহলে একটা বেনিফিট ডাউট পাওয়া উচিত ছিল কি? এটা সম্পূর্ণ দলের বিষয়। দেখুন, এটা বাকিদের ক্ষেত্রে একটা তর্কের বিষয় থাকে, পার্থদার ক্ষেত্রে একটা বড় মাইনাস পয়েন্ট আমার মনে হয়েছে। যদিও পার্থদার সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল বা উনি আমায় স্নেহ করতেন, আমার দীর্ঘদিনের পরিচয়। উনি প্রত্যক্ষ রাজনীতিতে এই দফায় আসার আগেও, যখন উনি অ্যান্ড্রিউলের জেনারেল ম্যানেজার ছিলেন, আমি তখন থেকে আমার সঙ্গে সক্রিয় পরিচয়। পার্থদার ক্ষেত্রে ওই ওনার এক পরিচিতার বাড়ি থেকে যে একটা টাকা গোছের বিষয় ছিল, সেইটা একটা পাহাড় বিষয় না, সেইটা একটা আপত্তিকর এবং বিতর্কের জায়গা ছিল। আইনে উনি লড়বেন, উনি বলতে পারবেন, ওটা আমি বলতে পারবো না, বাট সেটা একটা বিড়ম্বনার কারণ এবং সেই জায়গাটা নিশ্চিতভাবে পার্টির ডিসিশন নিয়েছে। একটা প্রশ্ন তোমাকে বারবার ফেস করতে হয়, আমি জানি এইবার ভোটের বাজারেও ফেস করতে হচ্ছে। তোমাকে একটা সময় জেলে যেতে হয়েছিল সারদা কাণ্ড এবং তার পরবর্তী ক্ষেত্রে। প্রথম বিষয় হচ্ছে যে আমার ভীষণ অবাক লাগে যে একটা পার্টি, তাদের সরকার, তাদের, তুমি তার অঙ্গ ছিলে, তাদের পুরোটার মধ্যে মানে একটা দুর্নীতির অভিযোগ উঠলো, অথচ শুধুমাত্র তোমাকে, সেই সময় তুমি সাংসদ দলের, সেই অবস্থায় তোমাকে জেলে পুরে দেওয়া হলো এবং তুমি লড়াই করলে, আইনি লড়াই করে বেরোলে, বেরিয়ে অভিমান ঠভিমান মুছে ফেলে মন থেকে ওই সময় জেলে থাকার অতগুলো বছর, অত অপমান সব কিছু ভুলে আবার খুশি মনে পার্টির হয়ে কাজ করতে পারলে, মানে কি করে? এখানে একটা পরিষ্কার কথা আছে। আমি একজন মারা গেছেন, তার নাম বলবো না, যে আমি সেই সময়টা এত ভালো পারফর্ম করছিলাম বা ইত্যাদি ইত্যাদি, এবং আমার তো কোনো লুকোছাপা ছিল না, কারণ সারদায় আমার কোনো ফিনান্সের কিছু ছিল না। আমি সাংবাদিকতার কাজ করেছি, চুটিয়ে কাজ করেছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল, আমি চেকে বেতন পেয়েছি, ইনকাম ট্যাক্স দিয়েছি, চাকরি করেছি। আমার মুখটা পরিচিত, তাতে আমার মানে প্রজেকশনটা বেশি হয়েছে। কিন্তু আমার তো ব্যাংক অথরিটি বা আমি কারোর কাছ থেকে 1 টাকা নেবো বা কাউকে 1 টাকা দেবো, এই অথরিটিটাই আমার ছিল না। আমি কোনোদিন ফিনান্স দেখিও নি। আমি গোটাটাই চ্যানেল কাগজ যেটা আমি পারি আমি সেই সব নিয়ে থাকতাম। আরও অনেকের লোক ছিলেন, আর আমি কোনোদিন গিয়ে সুদীপ্ত সেনকে ব্যবসায় না পাইনি, মিডিয়ার আগে থেকে উনি করে রেখেছিলেন। বলে আমার একটা জিনিস আছে, আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি। আজ ঈশ্বর জানতেন, আর এখন ক্রমশ যত এগোচ্ছে তদন্তকারীরা এবং বিচারপতি যারা মাননীয় বিচারক রয়েছেন তারা ক্রমশ বুঝতে পারছেন, এবং একের পর এক মামলা, ইভেন আমি যে মামলাটায় প্রথমে অ্যারেস্ট হয়েছিলাম সেই মামলাটাকেই বেআইনি বলে কোর্ট রায় দিয়ে উড়িয়ে দিয়েছে। একের পর এক মামলায় আমি খালাস হচ্ছি, আর কয়েকটা আছে আমি মাথা উঁচু করে বেরো। তুমি একটা সময় ফিরে আসার পর দেখা গেছিল তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্কর ঘনিষ্ঠ, এবং তখন মোটামুটি কিন্তু দুটো ক্যাম্প, এটা পরিষ্কার, দলের মধ্যে যে ছিল আদি নব্য তৈরি হয়ে গেছিলো, এগুলো কোনোটাই এড়িয়ে যাওয়ার বিষয় নেই। সেইখান থেকে আবার তারপর দেখা গেল তখন মনে হচ্ছিল তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা দূরত্ব রাখছো, তারপর দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে গেলে। এটা কি এই ব্যালেন্সিং গেম একটা? এটা যারা দেখছে তাদের চোখের ডাক্তার দেখানো উচিত। তো কারণ হচ্ছে মমতাদিকে আমি পুরনো দিন থেকে চিনি, ফলে আমি তো তার ছিলাম, আছি এবং থাকবো। এবার অভিষেকের সঙ্গে আমার আগে, অভিষেক আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু আমার অনেক বড় নেতা, আর এত ভালো নিজেকে গ্রুম করেছে। এবার আরও বেশি সেটা আমি ওকে কাছ থেকে দেখলাম, এবং আমার এই ফিরে আসার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে তিনি তো নতুনভাবে সবটা ধরছেন বা এবং আমি তো অতীতে ওর সঙ্গে সেভাবে কাজ করিনি, কিন্তু ও আমাকে এত সাহায্য করলো, হ্যাঁ, এবং দলগতভাবে ব্যক্তিগতভাবে যে ও আমাকে যেটা সাহায্য করলো, তাতে আমার আস্তে আস্তে আবার আত্মবিশ্বাসী হয়ে উঠতে সেটা কাজে দিল। 2020 সালে আমাকে মুখপাত্র করা হয়েছে। আমি এখনও 6 বছর হয়ে গেল আমি মুখপাত্র চলছে। 2021 সালের ভোটের পর আমাকে রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক করা হয়েছে, এখনও সেই সাধারণ সম্পাদক চলছে। এবার আমাকে প্রার্থী করার যে সম্মান দিয়েছেন, তো আমি একটা মনে করি যে আমি এ দলে নেত্রী মমতাদি, সেনাপতি অভিষেক এখন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তৈরি। এইভাবে বলা যায় না অমৃতাংশু। অভিষেক কিন্তু নিজে দারুণভাবে গ্রুম করেছে, এবং
ইমোশনের সঙ্গে মডার্ন ম্যানেজমেন্ট মিশিয়ে পার্টিটাকে একটা মমতা দিয়ে আমাদের মুখ আবেগ আর তার সঙ্গে এই পরিকাঠামোটা মিশিয়ে অভিষেক কিন্তু একটা খুব সুন্দর মজবুত কাঠামোর দিকে দলটাকে নিয়ে যাচ্ছে এবং দলটা ইতিমধ্যেই মমতাদি এবং অভিষেক এই যে একটা যুগলবন্দি তাতে কিন্তু কার্যত 4 থেকে 5টা জেনারেশন একসঙ্গে কাজ করছে দলে এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে করছে। 15 বছর হয়ে গেছে একটা পার্টি ক্ষমতায়। আর যদি তুমি জন্ম থেকে দেখো তাহলে 98 সাল থেকে একটা দল চলছে, অর্থাৎ দলটা 28-29 বছর বয়স, 15 বছর ক্ষমতায়, তারপরেও গোটা রাজ্যে একটা সুশৃঙ্খল ক্যাডার বেসড চেহারা। ফলে এটাতে মমতাদিত্য সবটাই, অভিষেকেরও কিন্তু যথেষ্ট কৃতিত্ব এবং ও কিন্তু গোটা জিনিসটা আস্তে আস্তে ধরছে। আর একটু সময় গেলে, এমনিতেই তৈরি, আর একটু সময় গেলে আরে কী আছে, আজ না হলে কাল মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি বলো, তুমি এখন দেয়ালে লিখে রেখে দাও 2036 ম্যাক্সিমাম 2036 ম্যাক্সিমাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। আজকের দিনে দাঁড়িয়ে একদম পুরো সাংবাদিক কুণাল ঘোষের কাছে এটা পরিচয় প্রশ্নটা, পুরো রাজনীতিটাই কি এই সাম্প্রদায়িকতা নির্ভর হয়ে গেছে? আগে তো ছিল না। এটা তো যত ধর্মভিত্তিক বিজেপিটা করেছে বিজেপি এটাকে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা লড়াই চলছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা তো সেটা করি না, কখনো করিনিও। তোমাদের বিরুদ্ধে যে তোষণের অভিযোগটা আসে, কিসের তোষণ? কার তোষণ? এখানে তুমি আমায় বলো তো, এখানে এরা বলতো আমাদের, তুমি যেমন বললে তোমাদের বিরুদ্ধে তোষণের অভিযোগ, তুমি আমায় বলো আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বাংলায় নাকি আমরা দুর্গাপুজো হতে দিই না। তুমি বিশ্বাস করো এটা? তুমি আগে হ্যাঁ না বলো, তারপর আমি উত্তর। না না, সে তো অবশ্যই, এগুলো যেগুলো কিছু কিছু আরে তাহলে এবার আমি কি উত্তর দেবো? তো যে লোকটা বলছে বাংলায় বিজেপি বলছে দুর্গাপুজো হতে দেয় না, ওদিকে পুজোকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিতে যাচ্ছেন, কেন টাকা দেবে? আরে ওই টাকাটা যে গ্রাম বাংলার অর্থনীতিতে কিভাবে ঢুকছে, কুটির শিল্পে ঢুকছে গিয়ে, সেটা না জেনে তারা এই কাজগুলো করে যাচ্ছে। এখন তাদের সরকার আবার তাদের রাজ্যে দুর্গাপুজোয় টাকা দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করছে। এদের কথার কি উত্তর দেবো? প্রথমে এরা অভিযোগ করে, তারপর মমতাদিকে নকল করে। এই অভিযোগের কি মানে আছে? কিন্তু এই কোনোভাবে যে এই যে সংখ্যাগুরু কনসলিডেশনের একটা জায়গা, যে জায়গাটা তুমি বলছো বিজেপি ঢুকে হিন্দু মানে হিন্দু মানে কি আমরা এজেন্সি বিজেপিকে দিয়েছি নাকি? বিজেপি অর্ধেক তো জালি হিন্দু, মেকি হিন্দু, কিসের হিন্দু? যেটা বলছিলাম যে 80 লাখ মতো বাদ গেছে, আরও কিছু কম বেশি বাদ যাবে আর কি। এটা দুটো জায়গা, এক এরা ট্রাইব্যুনালে তারপর যেতে পারেন একটা বড় অংশ, যারা পরে জুডিশিয়ারির মাধ্যমে বাদ গেছেন। এটা যদি হয়, পুরো যতক্ষণ না ফয়সলা হচ্ছে ভোট, সেক্ষেত্রে কি নির্দিষ্ট সময়ে হতে পারে বলে তুমি এক্সপেক্ট করছো? আমরা ভোট ধরেই সমস্তটাই তৈরি থাকছি। আর বিজেপির তো এটাই খেলা, যাতে ভোটটাকে ওরা হারবে জেনে নানা রকম ছুতো করে পিছিয়ে দেয় ইত্যাদি ইত্যাদি। আমরা পুরো দস্তুর, আমরা ভোট চাই, আমরা ভোটের জন্য প্রস্তুত হচ্ছি। মানে এই বাদ যাওয়া সংখ্যায় তোমাদের কোনো দুশ্চিন্তার কিছু ব্যাপার নেই? হ্যাঁ, কিছু জায়গায় আমাদের নজর রাখতে হচ্ছে যে ওরা একদম পরিকল্পনা করে বাদ দিচ্ছে, কিন্তু আমরা এটা কনফিডেন্ট যে আরে যারা থাকবেন তারাও তো বাংলার মানুষ এবং এই সরকারের উপকার পেয়েছেন, এবং এই সরকার কেন শান্তি, সম্প্রীতি, উন্নয়ন এবং সংহতির পক্ষে ভালো, সেটা বাংলার মানুষ জানেন। ফলে তারা ভোটটা তৃণমূল কংগ্রেসকেই দেবেন। এই সাম্প্রতিক এই যে মানে কাউকে বাদ দেওয়া হচ্ছে, এটা নিশ্চিতভাবেই তুমি হয়তো কোনো বিশেষ সম্প্রদায়ের কথা বলছো না, সবাইকেই। ওরা শুরু করেছিল এরকম একটা ইঙ্গিত দিয়ে সব মুসলিমদের বাদ দিতে যাবে, এরকম একটা ভাব দেখিয়ে এটা হাল্লা চলেছে যুদ্ধের মতো। পরে দেখা গেল অনিশ্চয়তার কালো মেঘ ঘুরছে মতুয়া সম্প্রদায়ের উপর। তারপর দেখা গেল মহিলারা যারা বিবাহের কারণে ঠিকানা বা পদবি চেঞ্জ হয়েছে, তারা বিপদে পড়ে গেলেন। ফলে হিন্দু, মুসলমান, সব অন্য সব ধর্ম সবাইকে বিপদে ফেলে দিয়েছে বিজেপি। এই তাড়াহুড়োটা করতে গিয়ে নির্বাচন কমিশনকে নিজেদের দলদাসে পরিণত করে এই বিপদটা বাংলার মানুষের উপর চাপিয়ে দিয়েছে। এবারের ভোটে তোমাদের জন্য এই বিভিন্ন দুর্নীতির অভিযোগ যে অভিযোগগুলো আছে আর কি, সেগুলো একদিকে রাখলে আর আরেক দিকে যদি এই ভাতা ঠাতাগুলোকে ধরা হয় আর কি, এই দুটোই কি ব্যালেন্স করছে গোটা ব্যাপারটাকে? না, সার্বিকভাবে মানুষ বুঝছেন খারাপ জিনিস সমাজে, এত বড় দল, এত বড় সরকার, এত বড় রাজ্য, তার কোথাও
খারাপ হয়েছে, অন্যায় হয়েছে, কেউ তো আমরা অস্বীকার করছি না। সেই অন্যায়টাকে সংশোধনটা এই সরকারই করতে পারে। যারা আরও খারাপ 34 বছর চালিয়েছে বা অন্য রাজ্যে যারা আরও খারাপ চালাচ্ছে, তারা তো সেখানে সাধু সেজে হবে না। ফলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা রাখবেন। সার্বিকভাবে একটা ভালো থাকা, চারপাশটা ভালো থাকবে, সব ধর্ম সব জাতপাত এক জায়গায় শান্তিতে থাকবে, আমরা সেই মানুষই উন্নয়ন থাকবে। আমি ভোট প্রার্থী হিসেবে কোনো দুশ্চিন্তা? না, আমার কিসের চিন্তা। ওপরে মমতাদি, অভিষেক, সাংসদ সুদীপ ব্যানার্জি, আমার 8টি ওয়ার্ড, 8জন দক্ষ কাউন্সিলর, তার সঙ্গে ওই ওয়ার্ডের কিছু সিনিয়র নেতা আছেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন। বেলেঘাটায় কাউন্সিলররা যথেষ্ট কাজ করেছেন, কলকাতা কর্পোরেশন যথেষ্ট কাজ করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করেছেন। আমি তো তার একজন সৈনিক মাত্র। বেলেঘাটা মানুষ তৃণমূলের আমাকে জন্য একটা লড়াকু দুশ্চিন্তা? ছেলে হিসেবে চেনে। ফলে মানে কাজের মানুষ এবং কাছের মানুষ এইভাবেই আমাকে তারা দেখছেন এবং দেখবেনও। তৃণমূলের জন্য দুশ্চিন্তা? না, সেরকম কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কোনো কোনো পকেটে হয়তো আরেকটু গতিতে মানে প্রচারের গতি আরেকটু বাড়ানো উচিত, সেটা যে সামনে সময় আছে সেটা হয়ে যাবে। কারণ সব মিলিয়ে মানুষ দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন, কি পরিমাণ উপকার পেয়েছে। আজকে আপনি বলুন, গ্রামের প্রত্যন্ত এলাকার রাস্তা, আলো, জল, এখন বাড়ি বাড়ি পরিশ্রুত জলের কল বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। এই যে বিপুল কর্মযোগ্য, কর্মসংস্থান, স্বনির্ভর গোষ্ঠী শুধু তৈরি করা নয়, সেটার আবার গ্লোবাল মার্কেটিং করে দিচ্ছে সরকার, আয় বাড়ছে, বিভিন্ন পেশা বিভিন্ন শিল্পকে এনকারেজ করছে, বড় থেকে মাঝারি থেকে ছোট শিল্প, সব মিলিয়ে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই মানুষ চাইছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনার এই নতুন রূপ আর কি, মানে ভোটের জন্য প্রার্থী হিসেবে রূপ, তাতে আপনাকে শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।